সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলনের শর্ত ভঙ্গ, ব্যবহার হচ্ছে ড্রেজার ও বোমা মেশিন। উন্নত মানের সিলিকা বালু তুলেও বিক্রির অভিযোগ। গাঙ্গে ভাঙ্গা নেগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। দুদিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা করবো। দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। সাতক্ষীরায় কলারোয়ায় কন্যা শিশু হত্যা, অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় মেয়ে সন্তান হওয়ায় দেখা দেয় পারিবারিক কলহ। 2 ধাপে 15% বাড়ছে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত, কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোঝে তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা পরিবর্তন করতে পারবে না। মৌলভীবাজারে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে চলছে ভূমি অধিগ্রহণ। মূল্য কম দেওয়ার অভিযোগ স্থানীয়দের, জেলা প্রশাসকের কাছে নারাজি আবেদন। ফেনীর স্বনামধন্য 5 শিক্ষা প্রতিষ্ঠানে এবার এইচএসসিতে অকৃতকার্য 1000-এর ওপরে। শিক্ষার্থীদের গাফিলতি ও প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। শিক্ষক না থাকার যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে অনেক সময় আমরা কিন্তু সবাইকে কিন্তু কি করতে পারি না, একেবারে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সমানভাবে কিন্তু আমরা কিন্তু নার্সিং করতে পারি। সিলেবাসটা অনেকটা খুব বেশ আপডেট করা আর কি, তো এটাতে তারা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় দেখা গেল তারা একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পরিবেশ ও প্রকৃতি বিপর্যয়ের কথা মাথায় রেখে সুনামগঞ্জের চলতি নদী থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দিয়েছিলেন আদালত। তবে সেই নদী থেকেই 1 বছরের জন্য 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ, যে কাজে ব্যবহার করা হচ্ছে বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন। স্থানীয়দের অভিযোগ, মাত্র 1 কোটি টাকা রাজস্ব দিয়ে ভিট বালুর নামে অনুমতি নিয়ে উত্তোলন করা হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর সুনামগঞ্জের প্রবেশমুখেই রয়েছে জেলার একমাত্র বালু মিশ্রিত পাথর কোয়ারি ধোপাজান। স্থানীয়দের জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সালে ধোপাজান থেকে বালু উত্তোলন বন্ধে আদেশ দেন আদালত। কিন্তু 5 আগস্টের পর সব বদলে যায়। সে সময় এই ধোপাজানে শুরু হয় হরিলুট, যা বন্ধ না করার অভিযোগে প্রত্যাহার হন সে সময়কার পুলিশ সুপার। তবে বর্তমানে সরকারি দপ্তরের সিদ্ধান্তের ভিত্তিতেই নদী থেকে তোলা হচ্ছে শত কোটি টাকার বালু। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য মাত্র 1 কোটি টাকা রাজস্বের বিপরীতে 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এরপর থেকেই নদীর বিভিন্ন পয়েন্টে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আর বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিড ইঞ্জিনিয়ারিং। এতে আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। গাঙ্গে ভাঙ্গা নেগা বস্তা দিয়া থাকতেছি, মানে রাত বোমা লাগাইয়া বালু নেগা ওই তো গাঙ্গে ভাঙতেছে। এই বোমা লাগাইয়া মাল লুড়া আমরা না করলে আমরা না উনি সেটা শুনছে না, এরপরে ভাঙ্গা পড়ে গিয়া 2000 হইতে হইতো এটা পার হারা হয়েছে। দুদিন পরে আমরা মাল তো বাড়ি করতে ডাইবা করবো। দিয়ে বালু তুললে মসজিদ ভাঙ্গে যাইব, গ্রাম ভাঙবো, দেশ ভাঙবো, সব ভাঙ্গে যাইব। বাড়ি তো আসিন হিয়া ন, এখন যদি ভাঙ্গে গেছে গা, তো ওখানে আর কই আইব? তখন যদি গোটাতে মাতি আইয়াতে তা আমরা কই যাইম? আমরা তো আর জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, ভিট বালু উত্তোলনের অনুমতি নিয়ে তোলা হচ্ছে সিলিকন বালু। শর্ত ভেঙে বিক্রি হচ্ছে রাতের আঁধারে। বেঁধে দেয়া পরিমাণের চেয়েও বেশি বালু তুলে নেয়ার শঙ্কা পরিবেশ কর্মীদের। ধোপাজান নদী থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যে অবৈধ প্রক্রিয়ায়, ইতিমধ্যে এই সরকার একটি অনুমোদন দিয়েছে যে 1 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হবে এই ধোপাজান নদী থেকে। কিন্তু আমরা আশঙ্কা করছি তারও বেশি এখান থেকে লুট করা হবে। এলাকাবাসীর সাথে আমরাও একটা শঙ্কায় আছি যে এখানে বড় ধরনের একটা লুটপাট হবে, পরিবেশ এবং প্রতিবেশের একটা বিপর্যয় নেমে আসবে এলাকা। সিলেট
এবং ঢাকার হাইওয়ে আশেপাশে কিন্তু অনেক নদী আছে, সেখানে কিন্তু বিট বালু আছে। এখান থেকে না তুলে এই দুপাজান থেকে কেন বিট বালু নামে এই সিলিকনটা তুলে নেওয়া হচ্ছে? সিলিকন বালু তোলার কথা স্বীকার করলেন উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরাই, তবে অস্বীকার করেন অনুমতি প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। মাটি নিতে গিয়ে, বিটাবালি নিতে গিয়ে ডেজারে নিতে হচ্ছে, যেহেতু এখানে পানি বেশি। ওই হিসাবে দেখা গেল 5-10 মিনিট আসতেই পারে এটা সিলেকশন, আবার মাটি আসতেছে। আমরা বিট বালির উত্তোলনের অনুমোদন দিয়েছি, যেটা জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কাজ করার জন্য। দেখা আমি সিলিকন বালু হচ্ছে, আমি তো নিজে ভিজিট করি, আমরা তো দেখি নাই যে সিলিকন বালু উত্তোলন করা হচ্ছে। বিআইডব্লিউটি এর এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠনগুলো। সরকারি সংস্থা কিভাবে একেবারে স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সাড়া মেলেনি বলে জানালেন জেলা প্রশাসক। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। চলতি নদীর উপর নির্ভরশীল 15টি গ্রামের অন্তত লক্ষাধিক মানুষ। নদী থেকে বালু তোলায় বিলীনের সংখ্যায় বসতভিটে, ফসলি জমি ও বাঁধ, মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। যেমনটি আপনাদের সংবাদের শুরুতে অবৈধভাবে সিলিকন বালু উত্তোলনের খবর জানাচ্ছিলাম, এ বিষয়ে আমরা আরও জানবো। সুনামগঞ্জে যাচ্ছি, সহকর্মী সোহানুর রহমান আমাদের জন্য অপেক্ষা করছেন। সোহান, এই ভিট বালুর পরিবর্তে সিলিকন বালু উত্তোলন করলেও বিআইডব্লিউটিও কোনো ব্যবস্থা নিচ্ছে না, এর কারণ কি? বৃষ্টি যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর দেয়া আসলে অনেকটা কঠিন হয়ে যাবে এই কারণে, কারণ আমি গতকালকেও বিআইডব্লিউটি এর যে কর্মকর্তার স্বাক্ষরে এই অনুমতিটা দেওয়া হয়েছে, ওনার সাথে কথা বলছি। উনি পরিষ্কার যেটি জানিয়েছেন যে উনি নিয়মিত পরিদর্শন করছেন এবং এখান থেকে শুধুমাত্র ভিট বালুই উত্তোলন করা হচ্ছে। কিন্তু আমরা যে খবরটি পাচ্ছি এবং আমরা নদীতে গিয়েও যেটি আমরা দেখিয়েছি, যে এখানে ভিট বালুর পরিবর্তে কিন্তু সম্পূর্ণটাই সিলিকন বালু তোলা হচ্ছে। তো আমরা সেটি জানানোর পরেও আসলে কোনো সদুত্তর উনি বিআইডব্লিউর যে কর্মকর্তা উনি দিতে পারেননি। তো এখানে স্থানীয়দের যে দাবি যে এখানে বিভিন্ন পক্ষ এর সাথে জড়িত, তার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সরকারের কিংবা নৌ পরিবহন মন্ত্রণালয়ের, তারা স্থানীয়রা তাদের হস্তক্ষেপ কামনা করেন, কারণ এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা আতঙ্কে আছেন যে কোনো সময় এই বালু উত্তোলনের কারণে তাদের ঘরবাড়ি বিলীন হওয়ার পথে চলে যেতে পারে। বৃষ্টি, একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এই জাদুকাটা নদীতে সিলিকন বালু লুটের ঘটনা নিয়ে তো আমরা বেশ কিছু খবরও প্রচার করেছি, সেই ঘটনা থেমেছে কিনা? লুটের ঘটনায় জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? বৃষ্টি, আপনি জানেন প্রাকৃতিক খনিজ সম্পদের ভরপুর সুনামগঞ্জ জেলা। এই জেলার যে সবচেয়ে বড় দুটি বালুমহল, একটি হচ্ছে যে চলতি নদীর কথা বলছিলাম ধোপাজান বালুমহল, এবং অন্যটি হচ্ছে জাদুকাটা বালুমহল। সেই জাদুকাটা বালুমহল কিন্তু দীর্ঘদিন ইজারা বন্ধের পর আদালতের নির্দেশেই নদীর তীর কাটা ছাড়া এবং কোনো ধরনের মেশিন ব্যবহার ছাড়া বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই দেখা গিয়েছে যে হঠাৎ 15 থেকে 20 হাজার শ্রমিক এসে 4-5 দিন নদীর তীর কেটে অবাধে বালু কেটে নিয়ে যাচ্ছিলেন। তো এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। তার প্রেক্ষিতে এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে এবং 3টি মামলায় অন্তত 7 থেকে 800 আসামি তারা করেছেন। তার মধ্যে এখনো যদিও কাউকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু 3টি মামলায় যারা আসামি আছেন তাদের অনেকেই ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। তবে এখন স্বস্তির খবর হচ্ছে যে পার কাটা ছিল, লুট ছিল, সেটি এখন বন্ধ আছে। এটি জানবার ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সোহান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া
মূল বেতনের 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ তারা 2 ধাপে পাবেন। চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। দুপুরে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে, এতে করে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজে। যেটা বলতে চাই, যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটের সঙ্গে অন্যদের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এটা যাতে কন্টিনিউ করে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই জেলায় জেলায় এই কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধির দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা বলেন, অনশন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচিতেও দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান হামিম গ্রুপের পরিচালকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নায়েবা ইউসুফ চৌধুরী এই সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, 19 অক্টোবর বিএনপির কর্মসূচি চলাকালে হামিম গ্রুপের পরিচালক একে আজাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় তার সাথে থাকা লোকজন বিভিন্ন আপত্তিকর স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উপস্থিত জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং একে আজাদ সহ তার সমর্থকদের অবরুদ্ধ করে রাখে। প্রশাসনের সহায়তা এবং একে আজাদের ছত্রছায়ায় বিএনপি বিরোধী মহল নির্বিঘ্নে এলাকায় দৌরাত্ম্য সৃষ্টি করেছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নায়েবা ইউসুফ চৌধুরী। 24 পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আওয়ামী লীগ দোষরদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদরের ব্রাহ্মণপাড়া গ্রাম এবং শেরপুর মৌজায় ভূমি অধিগ্রহণ করেছে সরকার, এবং বর্তমান বাজার দরের তুলনায় অধিগ্রহণ করা ভূমির মূল্য কয়েক গুণ কম দেয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এজন্য অধিগ্রহণ করা ভূমির নির্ধারিত মূল্যে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। 4 লেন মহাসড়ক নির্মাণে কর্তৃপক্ষের জোর প্রস্তুতি। প্রকল্প এলাকায় নামানো হয়েছে ক্রেন সহ ভারী যন্ত্রপাতি। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের কাজ চলমান। তবে জমির মালিকদের অভিযোগ, চলতি বাজার মূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করছে সরকার। এতে হতাশ ভূমি মালিকরা। 20 থেকে 21 লক্ষ টাকা বিক্রি হয়, এটার মানে অজস্র দলিল আছে, ডান বামে যে বিক্রি হচ্ছে, তার মানে আমরাও তো এর ভিতরে। তখন আমাদেরকে দেওয়া হচ্ছে তোমার 3-4 ভাগের 1 ভাগ, 5 লক্ষ টাকা। মানুষের ক্রয়কৃত জায়গাকে আরও 3 গুণ দেওয়ার কথা বলে 3 গুণ আরও কম দেওয়ার যে পায়তারানা এবং পরিকল্পনা, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সম্প্রতি ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য 8 ধারা নোটিশ দিয়েছে, কিন্তু জমির ন্যায্য মূল্যের দাবিতে নারাজি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন ভুক্তভোগীরা। অ্যাপ্লিকেশন দাখিল করছি যাতে আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি কিছুদিন পূর্বে 8 নম্বর নোটিশে দেখে আমরা জানতে পারলাম যে আমাদের উপযুক্ত মূল্য দেওয়া হয়নি। ছোট ছোট জায়গা যারা অবস্থান করছেন 100-200 জায়গা, এরা আসলে রাস্তার নামে জীব, কারো 100 বছরের, কারো 200 বছরের পুরাতন, সেই স্মৃতিটুকুরা দিয়ে দিবে স্বেচ্ছায়, হাসি মুখে। আমরা অতীতেও দিয়েছি, বর্তমানেও দিতে আমরা প্রস্তুত, কিন্তু আমাদের ন্যায্য দাবিটুকু থেকে তো আমরা বঞ্চিত হতে পারি না।
জেলা প্রশাসক জানান, সাব রেজিস্ট্রার অফিস অধিগ্রহণকৃত এলাকায় সাম্প্রতিক সময়ে জমির রেজিস্ট্রি দলিলগুলো পর্যালোচনার পর মূল্য নির্ধারণ করে। রাজস্ব ফাঁকি দিয়ে ব্রাহ্মণ গ্রাম আর শেরপুর মৌজার লোকজন কম মূল্যে দলিল রেজিস্ট্রি করায় এমন হতে পারে বলেও মনে করেন তিনি। ওখানে যে রেট ধরা হয়েছে সেই রেটের আপত্তি নিয়ে ওখানকার সাধারণ মানুষ একটা আপত্তি দিছে। আমাদের এখানে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমরা এখানে তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিছি। তিনি সরেজমিনে দেখে প্রতিবেদন দেবেন। আমরা প্রতিবেদনটা দেখব, দেখে পরবর্তী করণীয় কি সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। ৯৮ জন ভূমি মালিক সহ ভূমির সুবিধাভোগী ব্যবসায়ী হচ্ছেন প্রায় ৩০০ জন। ক্ষতিগ্রস্তের তালিকায় থাকা এসব মানুষ নেমেছেন আন্দোলনে। সম্প্রতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপারের প্রাণ গেছে। সকাল ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলুর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার ব্লাস্ট হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক এবং হেলপারের মৃত্যু হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এদিকে ঝিনাইদহের ৪ মাইল এলাকায় বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন, আরও ৩ জন আহত হয়েছেন। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় একজন মারা গেছেন। চুয়াডাঙ্গা সদরে বিষাক্ত স্পিরিট পানে মারা যাওয়া ৪ ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে শঙ্করচন্দ্র এলাকায় মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিবেদন পাওয়ার পর আদালতে দাখিল করা হবে। গত ১১ ও ১২ অক্টোবর শঙ্করপাশা গ্রামে বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যু হয়। ২ জনের মরদেহ থেকে অ্যালকোহলিক পয়জনের প্রমাণ পাওয়া যায়, আর বাকি ৪ জনকে ময়নাতদন্তের আগেই দাফন করে পরিবার। অধিকতর তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। একের পর এক কন্যা সন্তানের জন্ম হওয়ায় ৫ দিন বয়সী সন্তানকে খালের পানিতে ফেলে হত্যা করেছে পাষণ্ড মা। এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। ঘটনাকে বর্বর যুগের সাথে তুলনা করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর। অপরাধীর শাস্তি চায় গ্রামবাসী। হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইব্রাহিম খলিল ও শারমিন আক্তার দম্পতির 2 কন্যা সন্তানের পর জন্ম নেয় আরেক কন্যা। এ নিয়ে পরিবারের মাঝে দেখা দেয় অসন্তোষ। ক্ষুব্ধ হয়ে সবার অজান্তে 5 দিনের কন্যাকে বাড়ির পাশে খালে কচুরিপনায় ফেলে দেয় মা। শিশুটি চুরি হয়েছে বলেও প্রচার করেন তিনি। পেটেতে আল্ট্রাসাউন্ড করে দিচ্ছে 5 মাস যখন, তাই তখন তো গন্ডগোল, স্বামী স্ত্রী খালি গন্ডগোল। আমরা এখান থেকে সরিয়ে যাওয়ার পরপরই বাচ্চাটা ওই খালকান্দার পাশে মনে করেন মারি থিয়ে চলে গেছে। খবর পেয়ে কলারোয়া থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করতে যান বাবা ইব্রাহিম খলিল। সন্দেহ হলে ঘটনাস্থলে পৌঁছে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত টিম। এ সময় স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী ডোবা থেকে উদ্ধার করা হয় শিশুর মরদেহ। অভিযুক্তকে আটকও করে পুলিশ। বাসার পার্শ্ববর্তী স্থানে একটা কবরস্থান আছে, এবং কবরস্থানের পরে সরকারি খাল আছে যেখানে অনেক বড় বড় কচুরিপানা। বিকালের টাইমে ওখানে যেতে দেখেছি। তো এই কথাটা আমরা জানতে পেরে তাকে ইন্টারভিউশন করি, উনি বারবারই এই কথাটা স্কিপ করে যাচ্ছে। এমন ঘটনায় হতবাক গ্রামবাসী। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তারা। বাচ্চার মাস হোক, এখানে এসে আমরা লাশ বাচ্চাটাকে ওই জায়গায় শেওলার ভিতরে পাই। দুনিয়ায় বেঁচে থাকার কোনো প্রয়োজনই আসে না, আমরা ফাঁসি চাই এক হিসাবে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলছেন, ভালোবাসা দিয়ে বড় করলে সব সন্তানই হয়ে ওঠে সম্পদ। ভীষণ অমানবিক, বর্বর যুগের চেয়েও এটা বেশি। কন্যা সন্তান আমাদের সম্পদ, এটা সৃষ্টিকর্তার অপর রহমত। আমাদের কন্যা হোক পুত্র হোক, সকল সন্তানকে সমান দৃষ্টিতে দেখে তাদের মানুষের মতো মানুষ করতে হবে, যাতে করে তারা আগামী দিনের জন্য সম্পদ হয়ে ওঠে।
শিশুর দাদির দেয়া হত্যা মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নেত্রকোনার কেন্দুয়ায় হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে এক ছাত্রদল নেতাকে। সোমবার রাতে উপজেলার গন্ডা এলাকায় বড় কালিয়ান সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম দিদারকে। স্থানীয়রা বাদল ভূঁইয়া ইট ফাটায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরেছেন জাহাঙ্গীর আলম। স্বজনরা জানায়, ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শেরপুরের ঝিনাইগাতিতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, অন্তত 5 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা। নিহতের স্বজনরা জানায়, একই এলাকার কালামের সাথে জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে, এছাড়া নগদ টাকাও পাওনা আছে। এ নিয়ে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মরিচ ফুল নামের এক নারী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে জরিমানা করা হয়েছে 10 লাখ টাকা। দুপুরে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। মামলায় বলা হয়, 2019 সালের 13 জুলাই শহরের পূর্ব খাগদি এলাকায় একটি পুকুর থেকে মাদ্রাসা ছাত্রী দীপ্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার পরেই তদন্ত নামে র্যাব। উদ্ঘাটন হয় হত্যার কারণ। এজি বাইক চালক সাজ্জাদ হোসেন দীপ্তিকে ধর্ষণের পরে হত্যা করে। এই ঘটনার আগে এক শিশু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডও হয় সাজ্জাদের। 2011 সালে সে মুক্তি পায়। এদিকে পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে 15,000 টাকা। মামলায় বলা হয়, পারিবারিক কলহের জেরে 2019 সালের 5 অক্টোবর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী ফিরোজ আলম। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেন, আর তদন্ত শেষে ফিরোজকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। ফেনীর 5 স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে অকৃতকার্য হয়েছেন 1174 শিক্ষার্থী। অথচ মাধ্যমিকে ভালো ফল থাকলে এসব প্রতিষ্ঠানে ভর্তির অগ্রাধিকার পান ছাত্রছাত্রীরা। তাই মেধা যাচাইয়ের এই ধাপে শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা। শিক্ষার্থীদের গাফিলতি, প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মাধ্যমিক পাশের পর ফেনীর 4টি কলেজ ও একটি মাদ্রাসায় ভর্তির আগ্রহ থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীর। জিপিএ 5ধারী শিক্ষার্থীরাই এসব স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পান। রেজাল্টেও এগিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। এবছরও এসব প্রতিষ্ঠান থেকেই অকৃতকার্য হয়েছে শিক্ষার্থীরা। ফেল করেছে 1174 জন ছাত্রছাত্রী। মেধার মানদণ্ডে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এভাবে পিছিয়ে পড়ায় দেখা দিয়েছে উদ্বেগ। ফল বিপর্যয়ের কারণ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের আপুরও অনেকজন এরকম ছিল যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে তারা এসে ফেল করে ফেলছে। এখানে অবশ্যই বাছাই করেই মেধাবীরাই ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমরা যেটা দেখলাম, আমাদের সাথে অনেক ভালো স্টুডেন্ট যারা বেশিরভাগ হচ্ছে কারো এক বিষয় বা 2 বিষয় ফেল আসছে। কলেজে কিন্তু ভাই প্রায় ভালো ক্লাস হয়, আর ক্লাসের কোয়ালিটিগুলো ভালো। এখন কোনো ছাত্র যদি ক্লাস না করে বলে কলেজে দোষ দেয়, এটা তো আসলে কেমন দেখে না। গতানুগতিক যে পরীক্ষাটা ধারাটা ছিল, এবার তার থেকে অনেক হার্ড ওয়ার্কের কারণে অনেক মেধাবী স্টুডেন্টও ফেল করছে। ফেনী সরকারি কলেজের 1098 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে 287 জন। সরকারি জিয়া মহিলা কলেজে 1027 পরীক্ষার্থীর মধ্যে ফেল 232 জন। মহিপাল সরকারি কলেজে 662 জনের মধ্যে অকৃতকার্য 269 জন। জয়নাল হাজারী কলেজে 831 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি 365 জন। এছাড়া আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় 209 পরীক্ষার্থীর মধ্যে ফেল এসেছে 21 জনের। ফলাফল দেখে শিক্ষার্থীদের গাফেলতির পাশাপাশি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাকেও দুষছেন কেউ কেউ।
কড়া গাইডলাইনের মধ্যে ছিল। এখানে আসার পর হয়তোবা তারা ঠিকমতো ক্লাসটা করতেছে না, বাইরে বাইরে হাঁটতেছে বা বিভিন্ন কারণে ওরা পড়ালেখায় মন দিচ্ছে না। শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েটের এই জায়গাটিকে তারা কোনো ধরনের গুরুত্ব দেয় না। শিক্ষকদের এবং অভিভাবকদের কথা এইসব শিক্ষার্থীরা শুনে না। প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা স্বীকার করলেও ফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন প্রতিষ্ঠান প্রধানরা। শিক্ষক না থাকার যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে অনেক সময় আমরা কিন্তু সবাইকে কিন্তু কি করতে পারি না, একেবারে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সমানভাবে কিন্তু আমরা কিন্তু নার্সিং করতে পারি না। ছেলে মেয়েগুলা কলেজে ক্লাসে আসে না, কলেজে ক্লাসে না এসে তারা বিভিন্ন জনের কাছে প্রাইভেট পড়ে। এই জায়গায় আইসা দেখা গেছে এখানে সিলেবাসটা অনেকটা খুব বেশ আপডেট করা আর কি। তো এটাতে তারা অ্যাডজাস্ট করতে গিয়ে অনেক সময় দেখা গেল তারা একটু হতাশাগ্রস্ত হয়ে যায়। ছাত্র শিক্ষকের মাঝে কিন্তু সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না, আমি এখানে কিন্তু অভিভাবককেও সম্পৃক্ত করতে চাচ্ছি। জেলায় এবারের ফলাফলে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬,২৭৭ জন, অকৃতকার্য হয়েছে ৫,৭৫৫ জন শিক্ষার্থী। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মাদারীপুরকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত যেন না হয়, এই দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকাল থেকে ঢাকা বরিশাল মহাসড়কে জেলা সদরের বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করেন তারা। ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় জনমতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা গণতন্ত্রের পরিপন্থী হবে। সুতরাং সরকার যেন এমন সিদ্ধান্ত না নেয় যা স্থানীয়দের ক্ষুব্ধ করবে। বিক্ষোভে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। চুয়াডাঙ্গায় স্ক্যাবিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। চর্মরোগটির প্রকোপ এতটাই বেশি যে প্রতিদিন গড়ে ১৫০ রোগী সদর হাসপাতাল থেকেই চিকিৎসা নিচ্ছেন। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা এবং রোগীরা পর্যাপ্ত সরকারি ওষুধ পাচ্ছেন না। ছোঁয়াচে এই রোগটি থেকে বাঁচতে চিকিৎসকরা নানা পরামর্শ দিচ্ছেন। শহর থেকে গ্রাম, ঘরে ঘরে চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত রোগী। নির্দিষ্ট কোনো এলাকায় প্রাদুর্ভাব না থাকলেও বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে ছোঁয়াচে এই রোগের প্রকোপ। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে দ্রুতই ছড়াচ্ছে রোগটি। পরিবারের এক সদস্য থেকে ছড়িয়ে পড়ছে আরেকজনে। আক্রান্তদের অনেকেরই হাসপাতালে যাওয়ার আগ্রহ কম। পরামর্শ নিচ্ছেন স্থানীয় চিকিৎসকের কাছে। আমার চুলকাইতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কালো দাগ মতন হয়ে গেছে। পরিবারের হলো না, ডাক্তার দেখিয়ে এলাম, আর আমি আর ডাক্তার দেখাইনি, কিন্তু আমার এটা তো ভালো হচ্ছে না, হয়ে যাচ্ছে আবার এমনি এমনি ওষুধ খালি কমে যাচ্ছে, আবার এমনি হয়ে যাচ্ছে। হাত ও পায়ের আঙুল থেকে চুলকানি শুরু, এরপর শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে খোসপচড়া, রাতে তীব্র যন্ত্রণা। এমন উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও কম নয়। চুলকায়, অ্যালার্জি বেড়ায়, এই জন্য ডাক্তার কাছে 2 বছর ধরে আমি দেখছি ওষুধগুলো খাচ্ছি, কিন্তু কমে থাকছে, আবার হচ্ছে। ওষুধ খাওয়াকালীন সারছে, তারপর ওষুধ খাওয়া বাদ দিলে মনে করেন যে এটা আবার হচ্ছে। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলছেন রোগীরা। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। রোগী অতিরিক্ত, যেটা অসম্ভব, যে দেখা যাচ্ছে টাইম মেনটেন করে ডাক্তার চলে যাচ্ছে, তারপরও রোগী দাঁড়িয়ে থাকছে। আমরা প্রায় 1.5 ঘন্টা আছি, রোগী মেলা হয়েছে, তবে আমাদের সিরিয়াল নাম্বার ভুলিনি। আবহাওয়া ও পরিবেশগত কারণে বাড়ছে স্ক্যাবিসের প্রকোপ। চিকিৎসকরা বলছেন শীতকালে কমে আসতে পারে প্রকোপ। গরম বা এই যে বর্ষার সময় দেখা যায় এই রোগটার প্রকোপটা বাড়ে, শীতের সময় এটা কমে যায়। তো এখনও শীতের প্রভাব যেহেতু ওইভাবে আসেনি, এখনও ওইভাবে রোগী বেশি আছে। সাদা এক ধরনের পেস্ট জাতীয়, সেটা আমরা দিচ্ছি। তো আমরা বলবো হাইজিনটা মেনটেন করতে হবে, সচেতন হইতে হবে এবং সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।